হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো তোমরা যারা এএনএম এবং জিএনএম পরীক্ষা দিচ্ছ, অর্থাৎ তোমরা যে সমস্ত রয়েছো যারা এএনএম এবং জিএনএম পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য কিন্তু ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা যারা এখনও ক্লাসগুলো দেখোনি তারা কিন্তু দেখে নিও, প্লেলিস্টে তোমাদের ক্লাসগুলো দেওয়া রয়েছে। আমরা প্রথমে যেটা শুরু করেছি সেটা হচ্ছে ক্লাস 9 থেকে। ক্লাস 9-এর আমাদের বায়ো থেকে শুরু করেছি। বায়োলজি থেকে তোমাদের আজকের ক্লাস সেটা হচ্ছে 5 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা পুরো কোর্সকে আমরা শেষ করব। কোর্সের পুরো যে চ্যাপ্টার ছিল সেই কোর্স চ্যাপ্টারটাকে আমরা শেষ করব, দেন আমরা কলা শুরু করব। ওকে, তোমরা যারা এই বই রিভিশনের গুরুত্ব যারা এখনও বোঝনি তাদেরকে বলবো তোমরা কিন্তু পিওয়াইকিউ দেখে নিও। তোমরা তখনই বুঝতে পারবে যে পিওয়াইকিউ কতটা গুরুত্বপূর্ণ। পিওয়াইকিউ পুরোপুরি কিন্তু তোমাদের পাঠ্য বই থেকে প্রশ্নগুলো তুলে দেয়, এবং এই বইটি থেকে তোমাদের অনেক প্রশ্ন তোলা হয়েছে, সেটাও আমি তোমাদের প্রমাণ দেখিয়ে দেবো। এর পরবর্তীতে তোমাদের ভিডিও আসবে এবং পিওয়াইকিউ ধরে ধরে মিলিয়ে দেখিয়ে দেবো যে এইখান থেকে কিভাবে তোমাদের প্রশ্ন কমন হয়। তাই যেটা সর্বপ্রথম কাজ সেটা হচ্ছে গিয়ে দুটো টেক্সট বইকে রিভিশন করা, অর্থাৎ তোমাদের ক্লাস 9 এবং ক্লাস 10, ক্লাস 9 এবং ক্লাস 10-এর পুরো পাঠ্য বইকে রিভিশন করতে হবে। দেন আমি তোমাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, আমি তোমাদের 9 এবং 10 তোমাদের এনসিইআরটির যে সায়েন্সের বই রয়েছে সেগুলোও কিন্তু তোমাদের আমি ফার্স্ট রিভিশন করিয়ে দেবো, যাতে তোমরা কোনো প্রশ্ন মিস না যায়, তোমাদের স্কোর যাতে খুব ভালো হয় এবং তোমরা যাতে একটা ভালো গভর্নমেন্ট কলেজ পেতে পারো। দেখো, আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে প্লাস্টিড দিয়ে শুরু করছি। প্লাস্টিড কি? দেখো, প্লাস্টিড হলো আদর্শ উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে অবস্থিত একটা দ্বি-একক পর্দা বিশিষ্ট বিভিন্ন আকৃতি বিশিষ্ট রঞ্জক পদার্থযুক্ত এবং রঞ্জকবিহীন অঙ্গাণু। এই প্লাস্টিড নামকরণ করেছিলেন হ্যাকেল। খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসবে তোমাদের পরীক্ষায়, যে হ্যাকেল কিন্তু প্লাস্টিড প্রথম নামকরণ করেছিলেন। তো বই পড়া কেন গুরুত্বপূর্ণ বললাম একটু বলে দিই। তোমাদের কিন্তু শুধুমাত্র যে এমসিকিউ প্রশ্ন আসবে তা কিন্তু নয়, তোমাদের কিন্তু 2 মার্কেরও প্রশ্ন আসবে। তাই বই যদি না পড়ো ঠিক করে তাহলে কিন্তু তোমরা সেই প্রশ্নগুলো ঠিকঠাক করে লিখতে পারবে না। তো প্লাস্টিডকে আমরা 3টি ভাগে ভাগ করি। একটা কি জানো? একটা হচ্ছে গিয়ে ক্রোমোপ্লাস্ট, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট এবং হচ্ছে লিউকোপ্লাস্ট। খুব খুব গুরুত্বপূর্ণ এবং এটাকে তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে প্লাস্টিড নামকরণ কে করেছিলেন? নামকরণ করেছিলেন হ্যাকেল। ওকে, নেক্সট হচ্ছে প্লাস্টিড কয় প্রকার? প্লাস্টিড হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, আর একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট এবং আর একটা হচ্ছে লিউকোপ্লাস্ট। এই ক্রোমোপ্লাস্ট হয়ে থাকে কি জানো? এটা হচ্ছে রঙিন প্লাস্টিড, অর্থাৎ রঙযুক্ত থাকে। এরপর দেখো ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্ট হচ্ছে একটা সবুজ প্লাস্টিড। এবং লিউকোপ্লাস্ট কি? লিউকোপ্লাস্ট হচ্ছে কি বর্ণহীন প্লাস্টিড, লিউকোপ্লাস্ট। ওকে, এই যে দেখো তোমাদের প্রত্যেকটা এখন পুরো ডিটেলস আলোচনা করব, এর কাজ কি এবং জিনিসটা কি। দেখো, ক্রোমোপ্লাস্ট কি না? ক্রোমোপ্লাস্টের তোমরা ছবি এখানে একটা দেখতে পাচ্ছ। একটা দেখো বহিঃপর্দা রয়েছে, অন্তঃপর্দা রয়েছে, ভিতরে এই যে এই দাগগুলো এটা হচ্ছে ল্যামেলা এবং স্নেহবস্তু রয়েছে। তো উদ্ভিদ কোষের সবুজ রঞ্জক পদার্থ ছাড়া অন্যান্য রঞ্জক পদার্থযুক্ত প্লাস্টিডকে আমরা বলে থাকি ক্রোমোপ্লাস্ট। মানে সবুজ রঞ্জক যেটা রয়েছে সেটা তো আমরা জেনেই নিলাম, সেটা হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট। কিন্তু সবুজ রঞ্জক পদার্থ ছাড়া অন্যান্য যে রঞ্জক পদার্থগুলি থাকে সেগুলোকে আমরা বলে থাকি ক্রোমোপ্লাস্ট। এরা কি হয়? এরা গোলাকার, দণ্ডাকার, তারা আকার, বিভিন্ন আকৃতির হতে পারে। ফুলের পাপড়ি, তারপরে পাকা ফলের খোসা, গাজরের মূলে এই প্রকারের প্লাস্টিড আমরা দেখতে পাই। মনে রাখতে হবে যে ফুলের পাপড়িতে দেখা যায়, পাকা ফলের খোসাতে দেখা যায় এবং গাজরের মূলে এই প্রকার প্লাস্টিড দেখা যায়। এই প্রকার প্লাস্টিড দ্বি-একক পর্দা বিশিষ্ট থাকে। এদের ধাত্রে দ্রাণা থাকে না। ধাত্রে কি থাকে? ল্যামেলা এবং ক্যারোটিনয়েড দানা থাকে। এই যে দানাগুলো দেখতে পাচ্ছ, দানাদার একটা, তো ক্যারোটিনয়েড দানা থাকে, বিভিন্ন প্রকারের রঞ্জক এবং স্নেহবস্তু ইত্যাদি কিন্তু থাকে। এর কাজ আমরা কি, ফাংশন যদি আমরা দেখি, ক্রোমোপ্লাস্টিড উদ্ভিদের বিভিন্ন অংশের বর্ণ, গঠন,
ফুলের পরাগযোগ এবং ফলের বিস্তারে সাহায্য করে থাকে। তো ফুলের পরাগযোগ এবং ফলের বিস্তারে বা ফলকে বৃদ্ধি করতে খুব গুরুত্বপূর্ণ এটাই হচ্ছে ক্রোমোপ্লাস্ট। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট আমি বলেই দিলাম যে সবুজ প্লাস্টিডকে আমরা বলে থাকি কি, সবুজ প্লাস্টিডকে আমরা বলে থাকি ক্লোরোপ্লাস্ট। আদর্শ ক্লোরোপ্লাস্ট কি হয়, উপবৃত্তাকার এবং দ্বি-একক পর্দা বিশিষ্ট হয়ে থাকে। উভয় পর্দার মাঝখানের স্থানকে আমরা বলে থাকি পেরিপ্লাস্টিডিয়াল, পেরিপ্লাস্টিডিয়াল স্থান। তো অন্তঃপর্দা বেষ্টিত গহ্বরে যে তরল থাকে তাকে আমরা বলে থাকি ধাত্র বা স্ট্রোমা। ধাত্রে বিভিন্ন খনিজ উপাদান থাকে, যেমন ম্যাগনেসিয়াম, ঠিক আছে। তো এই সমস্ত যে রয়েছে ভিটামিন, ডিএনএ, আরএনএ উৎসেচক থাকে। ধাত্রে অনেকগুলি চাকতির মতো অংশ স্তরে স্তরে সজ্জানো থাকে। এটা তোমরা একটু ছবিটা যদি লক্ষ্য করো তোমরা দেখতে পাবে যে দেখো অনেকগুলো চাকতির মতো স্তরে স্তরে সাজানো রয়েছে, এদের আমরা বলে থাকি গ্রানা। তাহলে এই যে দেখতে পাচ্ছ গ্রানা কি, তাহলে যে ক্লোরোপ্লাস্টে যে ধাত্রের মতো চাকতির মতো স্তরে স্তরে সাজানো জিনিসগুলো থাকে সেগুলোকে আমরা বলে থাকি গ্রানা। তো ক্লোরোপ্লাস্টে 40 থেকে 60টি গ্রানা থাকে। প্রতিটি গ্রানাম কতকগুলি একক পর্দা বিশিষ্ট চ্যাপ্টা থালির মতো অংশ নিয়ে গঠিত। এদের আমরা বলে থাকি থাইলাকয়েড, ঠিক আছে। এদের আমরা কি বলে থাকি, থাইলাকয়েড। খুব ইম্পর্ট্যান্ট এই জিনিসগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। এরপরে দেখো থাইলাকয়েডের মধ্যে কি থাকে, কোয়ান্টোজোম। এই যে কোয়ান্টোজোম থাকে, ঠিক আছে। কোয়ান্টোজোমের মধ্যে ক্লোরোফিল রঞ্জক থাকে, পাশাপাশি দুটি গার্না যে নালাকার অংশ দিয়ে যুক্ত থাকে তাকে আমরা বলে থাকি ট্রোমালেমলি বলে, ঠিক আছে, ট্রোমালেমলি। ওকে, তাহলে এর কাজ আমরা যদি দেখি যে ক্লোরোপ্লাস্টের কাজ কি, এর গ্রানা অঞ্চলে সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া এবং স্ট্রোমা অঞ্চলে সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া সম্পন্ন হয়। ক্লোরোপ্লাস্টে অবস্থিত রাইবোজোম প্রোটিন সংশ্লেষে অংশ নেয়। তাহলে ক্লোরোপ্লাস্টে অবস্থিত রাইবোজোম প্রোটিন সংশ্লেষে অংশ নিয়ে থাকে। নেক্সট হচ্ছে দেখো লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট কি হয়, আমি বলেই দিলাম যে লিউকোপ্লাস্ট কিন্তু বর্ণহীন হয়ে থাকে, এর কোনো বর্ণ থাকে না। তাহলে বর্ণহীন প্লাস্টিককে আমরা বলে থাকি লিউকোপ্লাস্ট। তো লিউকোপ্লাস্ট উদ্ভিদের মূলের কোষে এবং যেসব অঙ্গের কোণে সূর্যের আলো পৌঁছায় না সেই সমস্ত কোষে দেখা যায়। তাহলে লিউকোপ্লাস্ট কোথায় আমরা যদি দেখতে পাই, উদ্ভিদের মূলে দেখতে পাই, যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না। এরকম প্লাস্টিড কীরকম হয়ে থাকে, গোলাকার, ডিম্বাকার, দণ্ডাকার হয়ে থাকে। এই প্রকার প্লাস্টিড দ্বি-একক পর্দা বিশিষ্ট থাকে, ধাত্রে দানা থাকে না, এই যে গ্রানা কিন্তু এখানে থাকে না। খাদ্য সঞ্চয় ভূমিকা অনুসারে এরা 3 রকমের হয়ে থাকে। একটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, তারপরে অ্যালাইওপ্লাস্ট, আর একটা হচ্ছে প্রোটিনোপ্লাস্ট। তো অ্যামাইলোপ্লাস্ট কি, অ্যামাইলোপ্লাস্ট শ্বেতসার জমা থাকে। আর অ্যালাইওপ্লাস্ট কি না, ফ্ল্যাট জাতীয় খাদ্য জমা থাকে। এবং প্রোটিনোপ্লাস্ট কি, প্রোটিন জাতীয় খাদ্য জমা থাকে, ঠিক আছে। এই তিনটেকে একটু মনে রাখবে। এবং নেক্সট দেখো তোমাদের যেটা লিউকোপ্লাস্টের কাজ কি, এর কাজ বিভিন্ন প্রকারের খাদ্যবস্তু সঞ্চিত রাখা, বিভিন্ন প্রকারের খাদ্যবস্তুকে সঞ্চিত রাখা। আশা করি তোমরা প্লাস্টিডটা অনেকটা বুঝতে পারলে। প্লাস্টিডটাকে আরেকবার তোমরা পড়ে নেবে, তাহলে কিন্তু তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট দেখো তোমাদের এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, ঠিক আছে। এইটা কি আমরা জানবো। দেখো এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম আদর্শ কোষে অবস্থিত একক পর্দা বিশিষ্ট নালাকার অঙ্গাণু, যা সাইটোপ্লাজমকে কতকগুলি অনিয়মিত প্রকোষ্ঠে বিভক্ত করে, ঠিক আছে। তো পোর্টার প্রথম এই কোষ পর্যবেক্ষণ করেন। দেখো প্রত্যেকটা কোষের কিন্তু কে পর্যবেক্ষণ করেন দেওয়া রয়েছে, তাই প্রত্যেকটা নাম কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। পোর্টার কিন্তু প্রথম এই কোষটি পর্যবেক্ষণ করেছিলেন। এর গঠন যদি আমরা দেখতে পাই তাহলে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম 3 রকমের গঠন বা 3 রকমের গঠনযুক্ত হয়ে থাকে। একটা হচ্ছে সিস্টারিন, একটা হচ্ছে ভ্যাসিকল, আর একটা হচ্ছে টিউবেল। ওকে, তো প্রত্যেকটা একটু একটু জেনে নিই যে সিস্টারনি কি। সিস্টারনি হচ্ছে গিয়ে দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি সিস্টারনি, এগুলি দেখতে অনেকটা লম্বা এবং চ্যাপ্টা থালির মতো হয়ে থাকে। এগুলি শাখাহীন থাকে।
এর সাইটোপ্লাজমে সাধারণত সমান্তরাল বিন্যস্ত থাকে। এদের গায়ে অনেকগুলি রাইবোজোম দানা থাকে, অনেকগুলি কি থাকে, এরকম রাইবোজোম দানা থাকে। ওকে, নেক্সট দেখো ভেসিকল। ভেসিকল কি না, ভেসিকল হচ্ছে এগুলি সাধারণত ডিম্বাকার, গোলাকার এবং পর্দা বিশিষ্ট গহ্বর থাকে। এই যে আমরা ভেসিকল দেখতে পাচ্ছি, এটার নাম কি, এটার নাম হচ্ছে গিয়ে ভ্যাসিকল। পর্দা বিশিষ্ট গহ্বরের মতো ও অগ্নাশয়ের কোষে এবং বিশেষভাবে পরিলক্ষিত হয়ে থাকে। টিউবুল কি, টিউবুল এগুলি শাখান্বিত নালিকা বিশেষ, এরা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে জালকের আকার ধারণ করে। এদের গাত্রে সাধারণত রাইবোজোম দানা থাকে না, এদের গাত্রে কি থাকে না, রাইবোজোম দানা থাকে না। এন্ডোপ্লাজমিক রেটিকিউনালের কাজ কি, ইআরের প্রধান কাজগুলি হলো অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকিউনাল কোষের সাইটোপ্লাজমীয় কাঠামো গঠন করে এবং প্রোটোপ্লাজমকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। ইয়ারের পর্দা অভিস্রাবণ চাপ নিয়ন্ত্রণ করে এবং ইয়ার বিভিন্ন বিপাকীয় পদার্থকে পৃথক রাখে, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াগুলিকে পৃথক রাখে। অমসৃণ ইয়ার প্রোটিন সংশ্লেষ করে এবং মসৃণ ইয়ার ফ্ল্যাট সঞ্চয় করে থাকে। তো মসৃণ ইয়ার টেস্টোস্টেরন এবং প্রোজেস্টেরন ইত্যাদি কয়েকটা টেস্টোস্টেরয়েড হরমোনকে ক্ষরণ করে থাকে। ওকে, তাহলে এই ইয়ার কথার অর্থ হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। ওকে, নেক্সট দেখো গলগি বডি বা গলগি কমপ্লেক্স সম্পর্কে আজকে দেখব, যেটা আমাদের গলগি বডিজ আদর্শ কোষে সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের নিকটে অবস্থিত একক পর্দা ঘেরা চ্যাপ্টা থালির মতো ক্ষুদ্র গহ্বরের মতো কোষাঙ্গাণু। ঠিক আছে, ক্যামিলো গলগি প্রথম গলগি বডি পর্যবেক্ষণ করেছিলেন। প্রত্যেকটা নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে। ক্যামিলো গলগি প্রথম গলগি বডি পর্যবেক্ষণ করেন। গলগি বডির কাজ আমরা যদি দেখি, অর্থাৎ গঠনটা যদি দেখি কীরকম হয়ে থাকে, গলগি বডি দেখতে অনেকটা চাকতির মতো হয়ে থাকে। গলগি বডি 3 প্রকারের গঠন সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে সিস্টারিন, একটা হচ্ছে কি ভেসিকল, আর একটা হচ্ছে ভ্যাকুয়াল। ওকে, তো এগুলি দেখো, সিস্টারনি কি না, সিস্টারনি হচ্ছে এগুলি একক পর্দা বিশিষ্ট তরল পদার্থপূর্ণ চ্যাপ্টা থালির মতো অংশ। সিস্টারনিগুলি সংখ্যায় 3 থেকে 20টি হয়ে থাকে, সমান্তরালভাবে এগুলি সাজানো থাকে। ওকে, সিস্টারনি। এরপরে দেখো মাইক্রোভেসিকল কি না, সিস্টারনির পরিধির দিকে যে ক্ষুদ্র ক্ষুদ্র গোলাকার থালির মতো অঙ্গাণুগুলি সংলগ্ন থাকে তাদের আমরা বলে থাকি ভ্যাসিকল। ওকে, এগুলি ভেতরে ক্ষরণ বস্তু করে এবং ভ্যাকুয়াল সিস্টারনিগুলির প্রান্তদেশে যে বড় গোলাকার গহ্বরগুলি থাকে তাদের আমরা বলে থাকি গলগিয়ন। ওকে, গলগিয়ান ভ্যাকুয়াল। গলগি বডি কাছাকাছি সাইটোপ্লাজমে কোনো কোষ অঙ্গাণু কিন্তু থাকে না। এই জন্য এই অঞ্চলকে আমরা জোন অফ এক্সক্লুশন আমরা বলে থাকি। এই গলগি বডিসের কাজ আমরা কি না, গলগি বডিসের কাজ যদি আমি দেখি, দেখো গলগি বডিস এর প্রধান কাজ হচ্ছে গলগি বডিস উৎসেচক, হরমোন, মিউকাস, তারপরে নিউরোসিক্রেটরি পদার্থ ইত্যাদি ক্ষরণ করে। গলগি বডি কোষ মধ্যস্থ বিভিন্ন পদার্থ যেমন উৎসেচক, যোগ কলাধাত্র, খরিত প্রোটিন ইত্যাদি পরিবহনে সহায়তা করে থাকে। গলগি বডিজ বিভিন্ন প্রকারের খাদ্যবস্তুর সঞ্চয় ভাণ্ডার হিসাবে কাজ করে। গলগি বডি ভ্যাকুয়ালগুলি এই কাজের সঙ্গে জড়িত। নেক্সট হচ্ছে গলগি বডি কোষ প্রাচীর গঠনে বিশেষ ভূমিকা গ্রহণ করে। গলগি বডি শুক্রাণুর অ্যাক্রোজোম গঠন করে। অ্যাক্রোজোম গঠন করে। নেক্সট হচ্ছে কি লাইসোজোম। লাইসোজোম কি না, দেখো লাইসোজোম আদর্শ প্রাণীকোষের সাইটোপ্লাজমে অবস্থিত একক পর্দা ঘেরা উৎসেচকপূর্ণ ক্ষুদ্র থালির মতো অঙ্গাণু। ডি ড্রুবে লাইসোজোম আবিষ্কার করেছিলেন। লাইসোজোমকে আমরা বলে থাকি সুসাইড ব্যাগ। খুব ইম্পর্ট্যান্ট কিন্তু তোমরা এটা মনে রাখবে যে লাইসোজোমকে আমরা সুসাইড ব্যাগ বলে থাকি। লাইসোজোমের গঠন কীরকম হয়ে থাকে, লাইসোজোম দেখো দুটি ভিন্ন আকারের লাইসোজোমের ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি। লাইসোজোম দেখো সাধারণত গোলাকার গহ্বর থালির মতো। প্রত্যেকটা লাইসোজোম লাইপোপ্রোটিন নির্মিত একক পর্দা দিয়ে বেষ্টিত। লাইসোজোমের গহ্বরে যে অসমসত্ব দানাদার পদার্থ থাকে তাকে আমরা ধাত্র বা ম্যাট্রিক্স বলে থাকি।
লাইসোজোমের ধাত্রে 50 রকমের আর্দ্র বিশ্লেষক, উৎসেচক এবং অপচ্য বস্তু, দানাদার বস্তু ইত্যাদি থাকে। লাইসোজোমের কাজ যদি আমি দেখতে চাই কী হবে, লাইসোজোমের কাজ হচ্ছে অন্তঃকোষীয় পাচন। অন্তঃকোষীয় পাচন দেখো এখানে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কোষে গৃহীত খাদ্যবস্তু লাইসোজোম নিঃসৃত উৎসেচকের সাহায্যে পাচিত হয়। বহুকোষীয় পাচন কি? লাইসোজোম উৎসেচক নিক্ষেপ করে বহুকোষীয় পাচন ঘটায়। যেমন শুক্রাণুর উৎসেচক নিক্ষেপ করে ডিম্বাণুর প্রাচীরকে প্রাচিত করে শুক্রাণুর প্রবেশপথ তৈরি করে দেহের প্রতিরক্ষা। শ্বেত রক্তকণিকা লাইসোজোম উৎসেচক নিক্ষেপ করে ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদিকে কী করায়? ধ্বংস করে দেয়। ওকে, নেক্সট দেখো কোষগহুর ভ্যাকুয়েল। কোষগহুর ভ্যাকুয়েল কি বা ভ্যাকুয়েল কি? আসে পরীক্ষায় ইম্পর্ট্যান্ট রয়েছে। আদর্শ কোষের সাইটোপ্লাজমে আবরণী বিশিষ্ট যে সাইটোপ্লাজমবিহীন গহুরের মতো অংশগুলি থাকে তাকে আমরা বলি কোষ গহুর বা ভ্যাকুয়েল। ওকে, এখানে কিন্তু আমরা একটা ছবি কিন্তু খুব স্পষ্টত দেখতে পাচ্ছি। এর স্ট্রাকচার বা গঠন দেখতে গেলে ভ্যাকুয়েল দেখতে অনেকটা গহুরের মতো। এদের নির্দিষ্ট কোনো আকার থাকে না। গহুরগুলি কী হয়? গহুরগুলি এই ট্যাটোপ্লাস্ট নামক একটা ক্ষুদ্র আবরণ দিয়ে আবৃত থাকে। উদ্ভিদ কোষের গহুরে একরকম জলীয় পদার্থ থাকে, যেটা হচ্ছে কোষ রস বা সেল স্যাপ বলে। তো এখানে আমরা দেখি যে এটা হচ্ছে কোষ রস বা সেল স্যাপ আসতে পারে উদ্ভিদ কোষের গহুরে, বা কোথায় দেখা যায়? কোষ গহুর বা ভ্যাকুয়েলে কিন্তু আমরা দেখতে পাই। প্রাণীকোষের ভ্যাকুয়েলগুলি আকারে খুব ছোট এবং সংখ্যায় খুব কম হয়ে থাকে। অনেক সময় প্রাণীকোষের ভ্যাকুয়েল থাকে না। তারপরে পরিণত উদ্ভিদ কোষে ভ্যাকুয়েলগুলি পরস্পর মিলিত হয়ে একটা বড় ভ্যাকুয়েল সৃষ্টি করে। ফলে নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষ প্রাচীরে ভেতরের দিকে পরিধি বরাবর বিন্যস্ত থাকে। ভ্যাকুয়েলগুলিকে বেষ্টন করে সাইটোপ্লাজমে একরকম বিন্যাসকে আমরা বলে থাকি প্রাইমোরডিয়াল ইউট্রিকল। ওকে, এর কাজ কি? এর ভ্যাকুয়েলে খাদ্য, তারপরে খরিত পদার্থ ইত্যাদি জমা থাকে। এছাড়া অভিস্রাবণ নিয়ন্ত্রণ, রেচন পদার্থ, বজ্র পদার্থ সঞ্চয়, দূরীকরণ প্রভৃতিতে ভ্যাকুয়েল সাহায্য করে থাকে। এককোষী মূলরোমের ভ্যাকুয়েলে অন্ত অভিস্রাবণে সাহায্য করে থাকে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কি রাইবোজোম। রাইবোজোম প্রোটিন সংশ্লেষে সাহায্যকারী পর্দাবিহীন ক্ষুদ্র গোলাকার এবং উপবৃত্তাকার কোষাঙ্গাণু। এরা আদি কোষের সাইটোপ্লাজমে এবং আদর্শ কোষের নিউক্লিয়াসে নিউক্লিয় পর্দায় এর গাত্রে অবস্থান করে। তো প্যালাডে প্রথম রাইবোজোম নামকরণ করেছেন। তো এই যে প্যালাডে কিন্তু ফার্স্ট কিন্তু আপনাদের কিন্তু এই নামটা মনে রাখতে হবে, প্রথম রাইবোজোম নামকরণ করেছেন। রাইবোজোমের গঠন যদি আমি দেখি, রাইবোজোম এখানে তোমরা দেখতেই পাচ্ছ, গঠন কিন্তু অনেকটা এই শেপে আকৃতির হয়ে থাকে। রাইবোজোম আকার প্রায় উপবৃত্তাকার এবং দুপাশ থেকে ঈষৎ চ্যাপ্টা হয়ে থাকে। প্রত্যেকটা রাইবোজোম দুটি উপ একক এবং অর্ধ একক দিয়ে গঠিত থাকে। রাইবোজোমের উপ এককগুলি আমরা যদি দেখি, দেখো 50S, 30S এবং 80S রাইবোজোমের উপ একক দুটি কী হবে? 60S এবং 70S হয়ে থাকে। তো বড় উপ এককটি গোলাকার, ছোট উপ এককটি ডিম্বাকার হয়ে থাকে। আরএনএর ওপরে রাইবোজোমগুলি যখন সারিবদ্ধভাবে অবস্থান করে তখন তাদের আমরা বলে থাকি পলিজোম। এটা কিন্তু মনে রাখবে, রাইবোজোমগুলি যখন সারিবদ্ধভাবে অবস্থান করে তখন আমরা তাকে বলে থাকি কি? পলিজোম। ওকে, রাইবোজোমগুলি যখন সারিবদ্ধভাবে অবস্থান করে তখন তাকে আমরা বলি পলিজোম। এর কাজ কি? এর কাজ হচ্ছে গিয়ে প্রধান কাজ যদি আমি বলি তাহলে এর প্রধান কাজ তো রাইবোজোম যদি আমি বলি প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। এই কারণে রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়ে থাকে। তো মেন কাজ আমি যদি দেখি, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে, খুব ইম্পর্ট্যান্ট কি? এইটা খুব ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। প্রধান কাজ প্রোটিন সংশ্লেষ করা, এই কারণে রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়ে থাকে। সেন্ট্রিওল কি না? সেন্ট্রিওল দেখতে দুমুখ খোলা পিপের মতো।
সাধারণত প্রাণীকোষের সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের নিকটে সমকোণে অবস্থান করে। এরা কোষ বিভাজনের সময় বেম গঠন করে। বোভেরি সেন্ট্রিওল আবিষ্কার করেছিলেন। সেন্ট্রিওলের গঠন কি? সেন্ট্রিওল দুটি দেখতে অনেকটা দুমুখ খোলা পেঁপের মতো। সেন্ট্রিওল দুটি পরস্পর প্রায় সমকোণে বিন্যস্ত থাকে। এর অংশগুলি আমরা বলে থাকি মাইক্রোটিউবুল এবং কি লিঙ্কার। মাইক্রোটিউবুল হচ্ছে গিয়ে সেন্ট্রিওলের প্রাচীর 9টি ত্রিয় অনুনালিকা দিয়ে গঠিত থাকে। প্রত্যেকটা অনুনালিকা সম দূরত্বে অবস্থিত 3টি এই উপনালিকা এবং সাবটিউবুল দিয়ে গঠিত। এদের বিজ্ঞানী থ্রেডগোল্ড যথাক্রমে ABC নামে চিহ্নিত করেছেন। একবারে ভিতরেরটিকে আমরা বলি A, মাঝেরটিকে বলি B, একবারে বাইরেরটির নাম দিয়েছি কি না C। এখানে আমরা প্রত্যেকটা তোমরা দেখতে পাচ্ছ। লিঙ্কার হচ্ছে দেখো না, প্রত্যেকটা ত্রিয় A উপনালিকা পার্শ্ববর্তী ত্রিয় C উপনালিকার সঙ্গে একটা ঘন প্রোটিন পদার্থের সংযোগ দিয়ে যুক্ত থাকে, যাকে আমরা বলি লিঙ্কার। ওকে, তারপরে কি না, সেন্ট্রাসেন্ট্রিওলারের গঠন। প্রস্থচ্ছেদ সেন্ট্রিওলের সঙ্গে বা কেন্দ্রে একটা গরুর গাড়ির চাকার মতো সংগঠন দেখা যায়, যাকে আমরা বলি কার্টউইল মডেল। ওকে, ইন্ট্রাসেন্ট্রিওলার গঠন কি না, প্রস্থচ্ছেদে সেন্ট্রিওলের কেন্দ্রে একটি গরুর গাড়ির চাকার মতো সংগঠন দেখা যায়, যাকে আমরা বলে থাকি কার্টউইল মডেল। কাজ কি? সেন্ট্রিওলের বিশেষ কাজ যেটা হচ্ছে প্রাণীকোষ বিভাজনে বেমতন্তু গঠন করে, কোষ বিভাজনের শেষের দিকে ক্রোমোজোমের প্রান্তীয় গঠনে সাহায্য করে, সিলিয়া এবং ফ্ল্যাজেলা যুক্ত কোষে সিলিয়া এবং ফ্ল্যাজেলা সৃষ্টি করে এবং শুক্রাণুর পুচ্ছ গঠন করে থাকে। মাইক্রোটিউবুল কি? মাইক্রোটিউবুল হচ্ছে কি না, একটি আদর্শ কোষের সাইটোপ্লাজমে অবস্থিত টিউবুল প্রোটিন দিয়ে গঠিত একটা ক্ষুদ্র ফাঁপা নালাকার একটা বিশেষ অঙ্গাণু। গঠন যদি আমরা দেখি না, মাইক্রোটিউবুলগুলি দেখতে অনেকটা লম্বা শাখাহীন ফাঁপা নলের মতো হয়ে থাকে। লম্বায় এরা সাধারণত কয়েক মাইক্রোমিটার পর্যন্ত হয়। নলের প্রাচীরে 13টি প্রোটোটিউবুল বা সার্পাল আকারে বিন্যস্ত থাকে। প্রত্যেকটা প্রোটোটিউবুল 45A ব্যাসযুক্ত গোলাকার প্রোটিন এবং টিউবুল দিয়ে গঠিত থাকে। এর কাজ কি? এর কাজ আমি যদি দেখি, এরা কোষের চালনে সাহায্য করে, বিশেষ করে সিলিয়া ও ফ্ল্যাজেলার আন্দোলনে সাহায্য করে। এরা কোষ বিভাজনের সময় বেম গঠনে এবং ক্রোমোজোমগুলিকে বিপরীত মেরুর দিকে অগ্রসর হতে সাহায্য করে। স্পার্মিওজেনেসিসের সময় শুক্রাণুর গঠনে বিশেষ ভূমিকা পালন করে থাকে। নেক্সট হচ্ছে দেখো প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষ। এর কিন্তু কনসেপ্ট তোমাদেরকে রাখতে হবে, কারণ এর পার্থক্য থেকেও বিভিন্ন প্রশ্ন আসে বা 2 নম্বরের পার্থক্যও চলে আসতে পারে। বিজ্ঞানী ডগহার্ট 1957 খ্রিস্টাব্দে নিউক্লিয়াসের সংগঠনের উপর ভিত্তি করে কোষকে 2টি ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে আদি কোষ, একটা হচ্ছে আদর্শ কোষ। আদি কোষ কি না, প্রোক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষ কি না, যেসব কোষ আদর্শ এবং সংগঠিত নিউক্লিয়াস থাকে না, কোষে পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে না, ক্রোমোজোম গঠিত হয় না, এদের আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষ বলে। যেমন ব্যাকটেরিয়া, নীলিবাসবুই শৈবাল, মাইক্রোপ্লাজমা। ওকে, ইউক্যারিওটিক কোষ কি না, যেসব কোষে নিউক্লিয়াসটি সংগঠিত, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিয় জালক উপস্থিত থাকে, নিউক্লিয় পর্দা বিশিষ্ট এবং ক্রোমোজোম ক্ষারীয় প্রোটিনযুক্ত কোষে পর্দা ঘেরা একাধিক কোষ অঙ্গাণু থাকে, তাদের আদর্শ কোষ বা ইউক্যারিওটিক কোষ থাকে, এবং উন্নত উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। এখানে দেখো তোমরা কিন্তু দুটো ছবিই কিন্তু দেখতে পাচ্ছ, প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষের কিন্তু প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু আলোচনা করেছি। নিউক্লিয়াস, তারপরে কোষ পর্দা, মাইটোকন্ড্রিয়া, কোষ প্রাচীর, ভ্যাকুয়েল, প্লাস্টিড, গোলগি বডি, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা আলোচনা করেছি ইন ডিটেলস। ওকে,
একটু পার্থক্যটা আমরা যদি দেখে নিই যে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষের পার্থক্য, যেখানে দেখতে পাবে যে কোষ প্রাচীর থাকে, আর এখানে কিন্তু কোষ প্রাচীর থাকে যার মুখ্য উপাদান কি না সেলুলোজ প্রাণীকোষ, এবং এখানে কি মানে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে যার মুখ্য উপাদান সেলুলোজ, আর প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীর থাকে যার মুখ্য উপাদান কি না মিউকোপেপটাইড এবং পেপটাইডোগ্লাইকান। ওকে, নেক্সট দেখো নিউক্লিয়াস। আদি নিউক্লিয়াস যা নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস ও নিউক্লিয় জালিকাবিহীন, এটি কেবল ডিএনএ দিয়ে গঠিত, এরকম নিউক্লিয়াসকে আমরা বলে থাকি নিউক্লিয়য়েড। আদর্শ নিউক্লিয়াস নিউক্লিয় পদার্থ, নিউক্লিওলাস, নিউক্লিয় রস, নিউক্লিয় জালক দিয়ে গঠিত। ওকে, তো কোষ অঙ্গাণু। আদি কোষে পর্দা ঘেরা কোনো কোষ অঙ্গাণু থাকে না। আদি কোষে পর্দা ঘেরা এই কোষে পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে। রাইবোজোম কি? রাইবোজোম 70S, যেটা হচ্ছে 50S এবং 30S আকৃতির প্রকৃতির হয়ে থাকে। 80S যেটা কি না 60 এবং 40S। তো শেষন উৎসেচক সাইটোপ্লাজমে প্লাজম পর্দার অন্তঃগাত্রে থাকে এবং সাইটোপ্লাজম মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে। ক্রোমোজোম কি? সাধারণত থাকে না, নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে। নেক্সট হচ্ছে কোষ বিভাজন। অ্যামাইটোসিস পদ্ধতিতে ঘটে, মাইটোসিস এবং মিওসিস পদ্ধতিতে ঘটে। খুব ইম্পর্টেন্ট, এখানে কোষ বিভাজনটা একটা মনে রাখতে হবে তোমাকে, ঠিক আছে? ভ্যাকুয়েল কিন্তু এখানে থাকে না, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে সাধারণত থাকে না। ডিএনএ কি? ডিএনএ হচ্ছে প্রোটিনের সঙ্গে সংযুক্তভাবে থাকে না, কিন্তু অর্থাৎ নগণ্য হয়ে থাকে, আর প্রোটিনের সঙ্গে সংযুক্তভাবে কিন্তু থাকে। ওকে, নেক্সট একটা জানবো, সেটা হচ্ছে কি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। এইটা জানলে আমাদের কিন্তু পুরোপুরি কোষ চ্যাপ্টার কমপ্লিট। ওকে, দেখো যদি আমি বৈশিষ্ট্য একটু দেখে নিই, কয়েকটা বৈশিষ্ট্য উদ্ভিদ কোষের ক্ষেত্রে। উদ্ভিদ কোষে সজীব কোষ পর্দার বাইরে জড়, পুরু, স্থিতিস্থাপক সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর উপস্থিত। উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমে দ্বি-একক পর্দা বিশিষ্ট প্লাস্টিড থাকে। উদ্ভিদ কোষে সেন্ট্রিওল এবং লাইসোজোম সাধারণত থাকে না। প্রাণী কোষের প্লুটোপ্লাজমে বেষ্টন করে সজীব কোষ পর্দা উপস্থিত। আর প্রাণী কোষে নিউক্লিয়াসের নিকটে একজোড়া সেন্ট্রিওল থাকে। প্রাণী কোষের সাইটোপ্লাজমে একক পর্দা বিশিষ্ট লাইসোজোম উপস্থিত। প্রাণী কোষে সাধারণত প্লাস্টিড থাকে না। নেক্সট দেখো উদ্ভিদ কোষ কি? থাকে না। তারপরে কি না পিনোসাইটিক গহ্বর গঠিত হয় না, গঠিত হয়। ক্লোরোপ্লাস্ট থাকে, এখানে কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে না, উদ্ভিদ কোষের ক্ষেত্রে থাকে এবং প্রাণী কোষের ক্ষেত্রে থাকে না। সেন্ট্রোজোম উপস্থিত। লাইসোজোম সাধারণত থাকে না, এটা থাকে। ওকে, নেক্সট হচ্ছে দেখো ভ্যাকুয়েল, যেটা হচ্ছে কি সাধারণত থাকে না, থাকে অনেক সংখ্যায় থাকে এবং খুব কম পরিমাণে এখানে কিন্তু থাকে, সংখ্যায় কম এবং ক্ষুদ্র হয়ে থাকে। এখানে ছবিটাও তোমরা একটু লক্ষ্য রাখবে, এই ছবি কিন্তু আসবে না। তো এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কলা নিয়ে আলোচনা। যেটা আলোচনা হবে সেটা হচ্ছে কলা। ওকে, খুব ইম্পর্টেন্ট এগুলোকে তোমাদেরকে বারবার দেখতে হবে এবং রিভিশন করতে হবে, তাহলেই কিন্তু এখান থেকে প্রশ্ন আসলে তোমরা কিন্তু করতে পারবে। যারা এএনএম জিএনএম প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ এগুলো, তোমরা এগুলো অবশ্যই করবে, ঠিক আছে?